ওকে জেবা, আমরা আজকে ক্লাস করতেছি চতুর্থ শ্রেণীর বাংলা মুক্তিযুদ্ধের পটভূমি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথম পার্টে কি আছে দেখো, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, এইটা বোঝার আগে আমাদের বুঝতে হচ্ছে, দেখো পটভূমির আলোকে একটু বোঝার চেষ্টা করি যে ব্রিটিশেরা ভারতবর্ষকে প্রায় 200 বছর শাসন শোষণ করেছে। ঠিক আছে, এই যে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে ছিল হচ্ছে পাকিস্তান এবং ভারত মিলে ভারতবর্ষ উপমহাদেশ। ঠিক আছে, শাসন করছে কত বছর? প্রায় 200 বছর, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। ঠিক আছে, এরপরে 1947 সালে এই অঞ্চল ভারত ও পাকিস্তান নামক দুইটি স্বাধীন দেশে ভাগ হয়। কথা বুঝতে পারছো? দুইটি পৃথক অংশ নিয়ে ছিল পাকিস্তান। এখন যেটি পাকিস্তান সেটি নাম ছিল পশ্চিম পাকিস্তান, আর বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। কথা বুঝতে পারছো? এই প্যারা থেকে আমরা বুঝতে পারছি কি যে ভারতবর্ষকে প্রায় 200 বছর শাসন করছে ব্রিটিশেরা। কথা বুঝতে পারছো? ব্রিটিশ শাসন করছে। এই ব্রিটিশ শাসনের থেকে আমরা মুক্তি পাচ্ছি 1947 সালে। তখন দুটা অংশে বিভক্ত হয়ে যায় এই ভারতবর্ষ, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। দুটা রাষ্ট্রের জন্ম হয়। এই পাকিস্তানের আবার দুটা অংশ, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অবস্থান কিন্তু অনেক দূরে। কথা বুঝতে পারছো? এর মাঝখানে ইন্ডিয়া আছে, ভারত আছে, প্রায় 1800 থেকে 2000 কিলোমিটারের ডিস্টেন্সে দুটো দেশের অবস্থান। কথা বুঝতে পারছো? দুটো অংশের, পাকিস্তান নামক দুটো অংশের অবস্থান। তো আমাদের এই যে তোমার যে বাংলাদেশ, বর্তমান যে বাংলাদেশ, এটাকে বলা হচ্ছে পূর্ব পাকিস্তান, আর যেটা পশ্চিম পাকিস্তান সেটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান। সেটা পাকিস্তানি, এখনকার যেটা পাকিস্তান সেটা পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, দেখো অধিকাংশ পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা কি ছিল? বাংলা ছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই মোহাম্মদ আলী জিন্নাহ কে, এটা তোমাকে বুঝতে হবে। মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবং উনি ছিলেন একজন, পেশায় ছিলেন আইনজীবী, একজন রাজনীতিবিদ, এবং পাকিস্তানের প্রথম গভর্নর। এই ভদ্রলোক কি বললো? ইনি বললেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা। মানে পাকিস্তান বলতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি? উর্দু। কিন্তু আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা। ঠিক আছে, এই যে আমরা যে বাঙালি, আমাদের ভাষা যে বাংলা, ঠিক আছে, এই বাঙালিরা কি করে? এই মোহাম্মদ আলী জিন্নাহর এই যে প্রস্তাব, এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। দেখো, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। ঠিক আছে, এর বিরুদ্ধে বাঙালিরা আন্দোলনের নামে কি করে? আন্দোলনের নামে। এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল হয়। কথা বুঝতে পারছো? 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই যে রাষ্ট্রভাষার দাবিতে বাঙালি সমাজ যেটা, ঠিক আছে, ছাত্র সমাজ, তারা কি করে? ঢাকার রাজপথে মিছিল বাই করে। ঠিক আছে, এবং পাকিস্তানের যে শাসক গোষ্ঠী আছে তারা সেই মিছিলের উপরে গুলি ছোড়ে। কথা বুঝতে পারছো? এই গুলি ছোড়ার কারণে সেই সময় তোমার দেখো রফিক সালাম, জব্বার বরকত, শফিউর সহ, ঠিক আছে, অনেকে শহীদ হয়। তাহলে কয়জন শহীদের নাম মনে রাখবা? তারপরেও সে আন্দোলনকে থামানো যায়নি। ঠিক আছে, পাকিস্তানের শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত 1956 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। তাহলে এই যে তোমার পাকিস্তানের যে শাসক গোষ্ঠী, ওই সময় যারা শাসক ছিলেন, ঠিক আছে, ওরা শেষ পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। কত সালে? 1956 সালে। আন্দোলন শুরু হলো কিন্তু 1948 সালে। ভাষা আন্দোলনের সূত্রপাত হলো 1948 সালে। কিসের ফলে আন্দোলনের সূত্রপাত হলো? মোহাম্মদ আলী জিন্নাহর ওই ঘোষণা। কি ঘোষণা? উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেই ঘোষণার পরপরই পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের, ঠিক আছে, পূর্ব পাকিস্তানের বর্তমান যে বাংলাদেশ, এখানকার যে বাঙালিরা ছিল, ছাত্র জনতা ছিল, এই প্রস্তাবকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। কথা বুঝতে পারছো? ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং তারা আন্দোলনে নেমে পড়ে।
1952 সালে 21 ফেব্রুয়ারি তারা ঢাকায় এই ছাত্ররা কি করলো, একটা মিছিল বাই করলো রাজপথে। ওই টাইমের যে পাকিস্তানে পুরো মানে পাকিস্তানের যে শাসক গোষ্ঠী ছিল তাদের নির্দেশে পুলিশরা কি করে, ওই যে তোমার মিছিল, ওই মিছিলের উপর গুলি বর্ষণ করে। ঠিক আছে, ওই গুলি বর্ষণ করার কারণে সেই টাইমে তোমার সালাম, রফিক, জব্বার, শফিউর এইরকম অনেক শহীদ হয়। ঠিক আছে, এদেরকে বলা হয় ভাষা শহীদ। কি বলা হয়? ভাষা শহীদ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবং এই আন্দোলন থেমে থাকেনি, এই আন্দোলনটা আরো জোরদার হয়ে গেছে। ঠিক আছে, ঢাকা থেকে পুরো বাংলাদেশ সরে পড়ছে আস্তে আস্তে। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার এইটা মানে নিতে বাধ্য হয় যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা, এবং সেটা কত সালে? 1956 সালে। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এরপরে আসো, ভাষা আন্দোলনের পরে পূর্ব পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দলগুলি একত্র হতে থাকে। যখন ভাষা আন্দোলনের পরে, ঠিক আছে, ভাষা আন্দোলনের পরে পূর্ব পাকিস্তানে যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কি হয়, একত্রিত হতে শুরু করে। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন উপলক্ষে শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেতৃত্বে গঠিত হয় যুক্ত ফ্রন্ট। ঠিক আছে, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে যুক্ত ফ্রন্ট কাহাকে বলবা, যুক্ত ফ্রন্ট কি? ঠিক আছে, এই যে প্রাদেশিক নির্বাচনের লক্ষ্যে বেশ কটা রাজনৈতিক দল যখন একত্রিত হয়ে কোন একটা লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যখন একত্রিত হয় তখন তাকে বলা হয় যুক্ত ফ্রন্ট। কথা বুঝতে পারছো? এখানে তিনটা নেতা দেখা যাচ্ছে যারা ছিল পাকিস্তান আমলের সেরা নেতা। ঠিক আছে, প্রত্যেকের একক রাজনৈতিক দল ছিল। এই তিনটা রাজনৈতিক দল একত্রিত হয়ে তারা গঠন করলো কি যুক্ত ফ্রন্ট, এবং যুক্ত ফ্রন্ট প্রাদেশিক পরিষদ নির্বাচনে জয়ী হয়। কথা বুঝতে পারছো? দেখো লেখা আছে নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিজয়ী হয়। ঠিক আছে, এবং সরকার গঠন করে, কিন্তু কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের শাসক গোষ্ঠী এই সরকার ভেঙে দেয়। ফলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে। কথা বুঝতে পারছো? তা তুমি এতক্ষণ যা যা পড়ছো এরই উপর তুমি কি পাচ্ছ? যুক্ত ফ্রন্ট কাহাকে বলে যায় বা যুক্ত ফ্রন্ট কিভাবে গঠিত হয় সেটা আসতে পারে। তোমাকে যুক্ত ফ্রন্ট কিভাবে গঠিত হয় এটার উত্তর দিতে গেলে তোমাকে এই তিনজন মানে হেভি ওয়েট যে রাজনীতিবিদ, এই তিনজনের নাম কিন্তু মনে রাখতে হবে। শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, এনাদের তিনজন রাজনীতিবিদের তিনটা দল ছিল। এই তিনটা দল একসাথে হচ্ছে কিসের উদ্দেশ্যে হয়? প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যে, প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যে। ঠিক আছে, তারা একত্রিত হয়। এই একত্রিত হওয়াকে বলা হচ্ছে যুক্ত ফ্রন্ট। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এবং বিজয়ী হয় কিন্তু। ঠিক আছে, বিজয়ী হওয়ার পর তার সরকার গঠন করে, কিন্তু এই যে পাকিস্তানের শাসক গোষ্ঠী সে সরকারটা কি করে দেয়? ভেঙে দেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা অনেক তথ্য এখান থেকে পেলাম। ঠিক আছে, ওকে, ধন্যবাদ তোমাকে। আমরা একটা টপিক দেখবো। দেখো, উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন, নাম বলতে হবে, বলো ব্যক্তির নাম কি? উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্নাহ। একটু আরো একটু সাথে লাগাই দিই, মোহাম্মদ আলী জিন্নাহ কি ছিলেন ওই সময়? হলো পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন এবং উনি ছিলেন প্রথম গভর্নর ছিলেন। ঠিক আছে, ভাষা আন্দোলনের শহীদ হন মানে কয়জন শহীদের নাম বলতে হবে? সালাম, বরকত, রফিক, জব্বার। ওকে, হয়ে গেল। যুক্ত ফ্রন্ট গঠনের নেতৃত্ব দেন কারা? তিনজন ব্যক্তির নাম বলতে হবে। শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওকে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। ওকে, এর সাথে ওরই আলোকে আরেকটা টপিকস আছে, দেখো ওর সাথে আছে কি বলছে? 1947 সাল। এই যে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু মনোযোগ দিয়ে পড়ি এবং নিচের সমরেখা অনুযায়ী তথ্য লিখি। ঠিক আছে, আমরা তো ওই অনুচ্ছেদটা পড়ছি, ভালো করে পড়ছি। তাহলে 1947 সালে এটা দিয়ে দিয়েছে, দেখো এইভাবেই করতে হবে। ভারত ও পাকিস্তান স্বাধীন হয়। ঠিক আছে, 1948 সালে কি ঘটলো? 1948 সালে ঘটলো হচ্ছে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটলো, তাই না? ভাষা আন্দোলন বা হচ্ছে ভাষার দাবি তোলা হলো। এখানে রাষ্ট্রভাষার দাবি উত্থাপন করছিল। 1948 সালে রাষ্ট্রভাষার দাবি উত্থাপন করছে মোহাম্মদ আলী জিন্নাহ, এবং বাঙালিরা পুরো বাংলার বা পূর্ব পাকিস্তানের যে বাঙালি যারা ছিল, ছাত্র সমাজ ছিল, তার বিরোধিতা করছে। এটা হচ্ছে 1948 সালের ঘটনা। 1952 সালে কি ঘটলো?
1952 সালে ভাষা আন্দোলনটাই। আচ্ছা, ভাষা আন্দোলনের একবারে মানে চূড়ান্ত পর্যায়ে হ্যাঁ, চূড়ান্ত। আমরা শুধুমাত্র লিখবো ভাষা আন্দোলন হয়েছিল, ঠিক আছে। ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটলো হচ্ছে 1948 সালে, আর কিন্তু শেষ হলো যা 1952 সালে 21 ফেব্রুয়ারিতে, ঠিক আছে। আচ্ছা, 1954 সালে কি ঘটছে? 1954 সালে হলো ওই যুক্তফ্রন্ট। আচ্ছা, যুক্তফ্রন্ট গঠন হয় এবং প্রাদেশিক নির্বাচন হয়, ঠিক আছে তো। 1956 সালে কি ঘটনা? 1956 সালে হলো ওই মানে তারা এই যে পূর্ব পাকিস্তানের যে রাষ্ট্রভাষা বাংলা, এই দাবিটা পাকিস্তানের শাসক গোষ্ঠী মেনে নেয়, ঠিক আছে। এবং তারপর থেকে আমাদের রাষ্ট্রভাষাটা কি হয়ে যায়? বাংলা হয়ে যায়। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ। আচ্ছা, যে প্রশ্ন আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে এই যে পাকিস্তান রাষ্ট্র দুটো তৈরি হয়ে গেল, ঠিক আছে। একটা পশ্চিম পাকিস্তান, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, রাইট। দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। এই দুটো অংশ বিভক্ত হওয়ার পরে মূলত শাসন ভারটা ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানের হাতে, ঠিক আছে। এবং শোষিত হচ্ছিল পূর্ব পাকিস্তান, বঞ্চিত হচ্ছিল পূর্ব পাকিস্তান, ঠিক আছে। এই দেখো একটু টেক্সট দেখো যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল প্রায় 2000 কিলোমিটার। দুই অঞ্চলের মানুষের ভাষা, খাবার, পোশাক, সংস্কৃতি, ঐতিহ্য ছিল ভিন্নতা। সরকারি সুযোগ সুবিধা, চাকরি সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা বৈষম্যের শিকার ছিল। আমরা বৈষম্যের শিকার ছিলাম। সেনাবাহিনীতে বাঙালিরা চাকরি পেত শতকরা 10 জন। 100 জন যদি চাকরি দেওয়া হতো, 100 জন 90 জন তারা, আর 10 জন আমরা। পূর্ব পাকিস্তানের শিক্ষার খাতে ব্যয় করত পশ্চিম পাকিস্তানের অর্ধেক। 100 টাকা যদি চিন্তা করতো, ঠিক আছে, ওরা 100 হলে আমরা 50, ওরা 1000 হলে আমরা 500, অর্ধেক, ঠিক আছে। পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট, চা, চামড়া বিদেশে রপ্তানি করে বৈদেশিক কি করে? মুদ্রা আয় করত। আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাট, চা, চামড়া উৎপাদন হতো, ঠিক আছে। এবং এইগুলা বিদেশে রপ্তানি করা হতো, বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। ওই যে তোমার, এবং তা ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। মজার ব্যাপার দেখছো, আমাদের দেশে উৎপাদন হলো, বিদেশে তুমি রপ্তানি করলা, বৈদেশিক মুদ্রা তুমি পাছো, হ্যাঁ, সেটা সেই মানে বৈদেশিক মুদ্রা দিয়ে তুমি আমাদের দেশের বা পূর্ব পাকিস্তানের তুমি উন্নয়নের কাজে লাগাচ্ছ না, তুমি লাগাচ্ছ কোথায় নিয়ে যায়? পশ্চিম পাকিস্তানে, ঠিক আছে। তো এইটাই ছিল বৈষম্য, ঠিক আছে, এবং শোষণ। বড় বড় শিল্প কারখানা, ঠিক আছে, শিল্প কলকারখানা স্থাপন করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। তাছাড়া পূর্ব পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পূর্ব পাকিস্তানের দ্বিগুণ ছিল। এইভাবে দুই অঞ্চলের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য বেড়েই চলছিল। নানামুখী এইসব বৈষম্যের বিরুদ্ধে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জনগণ সোচ্চার হন। এই যে তোমার এত বৈষম্য, এত শোষণ, নিপীড়ন, নির্যাতন, এইগুলোর বিরুদ্ধে এই পূর্ব পাকিস্তানের যে নেতারা ছিলেন, সেই নেতারা কি হয়? তোমার সোচ্চার হন, ঠিক আছে। আমরা একটু দেখবো আসলে কি ধরনের বৈষম্য ছিল। দেখো, সোনার বাংলা, শ্মশান কেন, ঠিক আছে, এইগুলো আমরা পড়তে পারতেছি না, আমরা একটু অন্য আর একটা স্লাইড দিয়ে দেখি। দেখো, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের চরম বৈষম্য চিত্র, ঠিক আছে। বৈষম্য চিত্র দেখো, রাষ্ট্র খাতে ব্যয় বাংলাদেশে যদি পড়তো কত? 2500 মানে 2500 কোটি টাকা, তাহলে পশ্চিম পাকিস্তানে কত করতো? 5000 কোটি টাকা, মানে উন্নয়নের জন্য, ঠিক আছে, রাষ্ট্র উন্নয়নের জন্য এই কাজ করতো, উন্নয়ন খাতে ব্যয় করতো, ঠিক আছে। 3000 কোটি টাকা যদি করতো বাংলাদেশে, এদের করতো 6000 কোটি টাকা। বৈদেশিক সাহায্য শতকরা কত? 10 ভাগ, ঠিক আছে, শতকরা 80 ভাগ। তারপর দেখো, বৈদেশিক দ্রব্য আমদানি শতকরা 25 ভাগ, আর এটা কত? শতকরা 75 ভাগ, দেখছো। আর কেন্দ্রীয় সরকারের চাকরি 15 জন, আর এটা কত? 85 জন। দেখছো কত বৈষম্য। তারপরে দেখো, কেন্দ্রীয় সরকারের আছে গেল, সামরিক বিভাগে চাকরি শতকরা 10 জন, ওই যে সেনাবাহিনীর কথা যেটা বললাম, ঠিক আছে, আর ওরা কয়জন? 90 জন। এই চাউল মন প্রতি
আমাদের চাউল কিনে খাওয়া লাগছিল কত? 50 টাকা। 50 টাকা। আর সেটা ওরা খাবে কয় টাকা? 25 টাকা। 25 টাকা, ঠিক আছে। এক মন চাল, মন প্রতি মানে এক মন চালের দাম ছিল আমাদের দেশে ছিল কত? 50। ওদের ছিল কত? 25 টাকা। কত আরামে ছিল না পশ্চিম পাকিস্তানের জনগণ? আচ্ছা, আটা এক মনের দাম কত ছিল? 30 টাকা। আর ওদের কত ছিল? 15 টাকা। আচ্ছা, সরিষার তেল প্রতি সের মানে এক সেরের দাম কয়টা ছিল? 5 টাকা। ওদের কয়টা ছিল? 1.5 টাকা। 1 টাকা 50 পয়সা। স্বর্ণ প্রতি ভরি আমাদের কত ছিল? 170 টাকা। ওদের কত ছিল? 135 টাকা। তুমি বৈষম্যগুলো কি বুঝতে পারছো? তাহলে ওই দেশের বা পশ্চিম পাকিস্তানের যে জনগণ ছিল তারা তো খুব আরাম আয়েসে কাটাইছে, তাই না? আর আমাদের গুলো কি করছে? সারা জীবন খাটছে আর বৈষম্যের শিকার হয়েছে, শোষণের শিকার হয়েছে, ঠিক আছে। এই যে তোমার এই যে রাষ্ট্র থেকে এইভাবে টাকা নিয়ে তারা কি করতো? তাদের দেশের উন্নয়ন করতো। ক্লিয়ার হচ্ছে এবার? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মূলত চরম বৈষম্য, যেটা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যর চিত্র, ঠিক আছে। এবার দেখি, এই যে করে ছবি দেখা যাচ্ছে, ছবিগুলো একটু বিশ্লেষণ করলে করতে পারো, ঠিক আছে। দেখো দেখো 6 দফা 1969 গণঅভ্যুত্থান এবং 1970 সালে নির্বাচন, ঠিক আছে। ছবিতে কাদের দেখা যাচ্ছে? ছবিতে 6 দফা আন্দোলন মানুষ দেখা যাচ্ছে, ঠিক আছে। 6 দফা আন্দোলন যারা করছে সেই মানুষগুলোকে দেখা যাচ্ছে এখানে। তারা কি করছেন? তারা 6 দফা দাবিতে মিছিল করছেন। কি করছেন? 6 দফা দাবিতে মিছিল করছেন। তারা কখন এই কাজটি করেছিলেন? তারা 1966 সালে এই কাজটি করেছিলেন। আচ্ছা, তারা কিসের জন্য কাজটি করেছিলেন? তারা বাঙালিদের অধিকার আদায়ের জন্য 6 দফা দাবি আদায়ের এই কাজটি করেছিলেন, ঠিক আছে। তাদের এই উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল বাঙালির অধিকার আদায়ের জন্য, রাইট? আচ্ছা, এখানে আরেকটা ছবি দেখো, এটা বইয়ের ছবি। এখানে দেখো একটা ছেলে দেখছো সামনে, ছবিতে কাদের দেখা যাচ্ছে? উত্তর কি বলে? ছবিতে গণঅভ্যুত্থানের মানুষদের দেখা যাচ্ছে। তারা কি করছেন? তারা শাসনের বিরুদ্ধে মিছিল করছেন। এটা বুঝতে পারছো? হ্যাঁ। এই যে পশ্চিম পাকিস্তান আমাদের উপর যে শোষণ, নির্যাতন, নিপীড়ন যেটা করছে, ঠিক আছে, তাদের শাসন ব্যবস্থাকে আমাদের ভালো লাগে না। এটার জন্য বাঙালি কি হয়েছিল? তোমার আন্দোলনে নামছে, ঠিক আছে। তো এই গণঅভ্যুত্থানটা ওই কারণে। তারা কখন এই কাজটি করেছিলেন? তারা 1969 সালে কাজটি করেছিলেন। তারা কিসের জন্য কাজটি করেছিলেন? তারা স্বৈর শাসনের বিরুদ্ধে ও গণতন্ত্র অধিকার আদায়ের জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, তারা কিসের জন্য কাজটি করছিলেন? তারা স্বৈর শাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র অধিকার আদায়ের জন্য কাজটি করছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি এগুলো। এখন আমরা দেখব পরীক্ষায় যদি তোমার প্রশ্ন আসে, ঠিক আছে, 6 দফা যে দেখো তোমাদের বইয়ের মধ্যে দেখো, এই যে দেখো যে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি অন্যায় অবিচার করতে থাকে। বাঙালিরা এসব অন্যায় অবিচার মেনে নিতে পারেনি, তাই শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা দাবি তুলে ধরেন। কারণে এর মাধ্যমে, ঠিক আছে, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয়। 6 দফার অন্যান্য দাবির মধ্যে অন্যতম ছিল অঞ্চলের জন্য একটি নিজস্ব মুদ্রা, এছাড়া খাজনা, ট্যাক্স ধার্য ও আদায়, রপ্তানি আয়ের, বৈদেশিক মুদ্রা ও আধা সামরিক বাহিনী নিয়ন্ত্রণ থাকবে আঞ্চলিক সরকারের হাতে। তাহলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 6 দফা দাবিগুলো কি ছিল? তাহলে একটা মানে সহজলভ্য মুদ্রা ব্যবস্থা থাকবে, ঠিক আছে। হ্যাঁ, ট্যাক্স ধার্য আদায়। আচ্ছা, এইগুলো আমরা সুন্দরভাবে আমরা দেখব। দেখো আমরা 6 দফার দাবিগুলো কি ছিল দেখো, এই যে দেখো 6 দফা দাবি ছিল। হ্যাঁ, আমরা যদি 1 নাম্বার বলি, সেটা হচ্ছে প্রকৃত গণতন্ত্র। মানে পূর্ব বাংলার নির্বাচিত প্রতিনিধিরা শাসন করবে, মানে পূর্ব বাংলার নির্বাচিত প্রতিনিধিরা পূর্ব বাংলাকে শাসন করবে, ঠিক আছে। সবার ভোটে সরকার গঠিত হবে, এটা ছিল 1 নাম্বার ব্যাখ্যা ছিল। 2 নাম্বার ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত। কেন্দ্রীয় সরকার শুধুমাত্র প্রতিরক্ষা এবং বৈদেশিক বিষয় থাকবে, বাকি সব থাকবে হচ্ছে ক্ষমতা প্রদেশের হাতে থাকবে,
ঠিক আছে? আলাদা মুদ্রা বা টাকার ব্যবহার থাকবে। পূর্ব বাংলার জন্য আলাদা মুদ্রা থাকবে বা টাকা থাকবে, অথবা টাকার উপর নিয়ন্ত্রণ থাকবে। আচ্ছা, কর আদায় এবং খরচের ক্ষমতা। পূর্ব বাংলার মানুষ যে কর দেবে, সেই কর পূর্ব বাংলার উন্নয়নের জন্য খরচ হবে। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ। পূর্ব বাংলা, আমরা যে এই বাংলাদেশের লোকজন ওই সময়, ঠিক আছে, আমরা যে করটা দেবো সেটা আমাদের দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে। কর দিচ্ছি আমরা, উন্নয়ন হচ্ছে পশ্চিম পাকিস্তান, এটা কেমনে মানে নেওয়া যায়? ঠিক আছে? নিজেদের বাহিনী থাকবে। পূর্ব বাংলার নিরাপত্তার জন্য আলাদা মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী থাকবে। আধা সামরিক বাহিনী থাকবে কাদের জন্য? এই পূর্ব বাংলার নিরাপত্তার জন্য থাকবে। ঠিক আছে? তুমি খালি ওই যে সেনাবাহিনী গঠন করবা, ওরা 90 জন, আমরা 10 জন, ঠিক আছে? এইভাবে তো আসলে পূর্ব বাংলার মানে স্বার্থ রক্ষা হবে না, আমরা তো নিরাপদে থাকতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, বাণিজ্য ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ। পূর্ব বাংলার বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতিতে পূর্ব বাংলার মানুষের হাতে থাকবে। তাহলে পূর্ব বাংলার বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতি পূর্ব বাংলার মানুষের হাতে থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে তুমি এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার থাকবে। ঠিক আছে? 6টা পয়েন্ট। ঠিক আছে? ওকে, সুন্দরভাবে 6টা পয়েন্ট তুমি দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে 6 দফা গেল। মোটামুটি অধ্যায় কিন্তু আমাদের শেষ। ঠিক আছে? স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কি ছিল? বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানে শিক্ষা খাতে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের কি? অর্ধেক। রাইট। পূর্ব পাকিস্তানের নিজস্ব মুদ্রা দাবি নিচের কোনটির মাধ্যমে সম্পর্কযুক্ত? নিজস্ব মুদ্রা। নিজস্ব মুদ্রা, এই দাবিটা কোন প্রেক্ষিতে ছিল? ভাষা আন্দোলনের মধ্যে দাবি ছিল? 69 গণ অভ্যুত্থানের মধ্যে ছিল? প্রাদেশিক নির্বাচনের মধ্যে ছিল? 6 দফার মধ্যে ছিল। বঙ্গবন্ধুর যে 6 দফা, তার মধ্যে একটা ছিল নিজস্ব মুদ্রা ব্যবস্থাপনা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল কি? বাংলা। বাংলা। 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ দেশ দাবিতে করা হয়। বলো তো এটা কি হবে? 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ অর্ধেক না, পূর্ব পাকিস্তানের মানুষের জন্য 6 দফা দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ কি ছিল? স্বাধীনতা দাবি করা হয়। ঠিক আছে? তাদের নিজস্ব স্বাধীনতা থাকবে। 69 গণ অভ্যুত্থানের পূর্ব পাকিস্তানের জনগণকে দাস করে। হ্যাঁ, কি করে? জনগণ কি করে বলো? আচ্ছা, যে প্রশ্ন দেখো, আমরা এই অধ্যায়টা অলরেডি শেষ করছি। ঠিক আছে? এখন আমরা অধ্যায়ের অনুশীলনের মধ্যে আসছি। প্রথম প্রশ্ন, ক নাম্বার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো তোমার টিক চিহ্ন দেওয়া লাগে না, পরীক্ষা হলে লিখতে হয়। কথা বুঝতে পারছো? দেখো, স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। উত্তর পূর্ব পাকিস্তান গেল। পূর্ব পাকিস্তানের শিক্ষা খাতে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে অর্ধেক। ঠিক আছে। পূর্ব পাকিস্তানের নিজস্ব মুদ্রা দাবি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? 6 দফা। 6 দফা। রাইট। এবার শূন্যস্থান পূরণ হয়ে যায়। পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা কি ছিল? বাংলা। বাংলা। আচ্ছা, দেখো, পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা কি ছিল? বাংলা। বাংলা ছিল। 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি করা হয়। আচ্ছা, 69 গণ অভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণকে কি করে? ঐক্যবদ্ধ করে। সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা কিসের শিকার? বৈষম্যের শিকার হতো। রাইট। তাহলে মনোযোগটা থাকে। ঠিক আছে? ডান বাম মিলকরণ। দেখো, ভাষা আন্দোলন সংগঠিত হয় এর মধ্যে কোন সাল বলো তো? 1952। 6 দফা দাবি উত্থাপিত হয় কোন সাল বলো? 1966। হ্যাঁ। প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1948 না, প্রাদেশিক নির্বাচন 1954 সাল। 1954 সাল। বাংলাকে
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় কত সালে? স্বীকৃতি হচ্ছে 1956 সাল, আর আন্দোলন হচ্ছে 1952 সাল। ঠিক আছে। আচ্ছা, পূর্ব পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সাধারণ নির্বাচন 1970, আর প্রাদেশিক পরিষদ নির্বাচন 1954। বি কেয়ারফুল, এই কয়টা সালের দিকে নজর রাখবে। ঠিক আছে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন বলছে 1952 সালে ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল? এইটা তুমি ডাইরেক্টলি নাম যদি বলো যে সালাম, রফিক, বরকত, জব্বার, তাহলে এখন যদি 3 মার্ক থাকে হয়তো 2 দিবে বা 1 দিবে। ঠিক আছে, 2 দিবে। আর তুমি যদি একটু বড় করে লেখো যে 1952 সালে ভাষা আন্দোলন শহীদ হয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। 1954 সালে কাদের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়? হ্যাঁ, লিখতে হবে যে 1954 সালে হলো তুমি যদি পারো যুক্তফ্রন্টটা কি সেটা দিবা, যে প্রাদেশিক নির্বাচনে বিজয়ের লক্ষ্যে, প্রাদেশিক নির্বাচনে বিজয়ের লক্ষ্যে পূর্ব পাকিস্তানের যে সকল রাজনীতিবিদ, ঠিক আছে, তাদের দলগুলাকে একত্রিত করছে এই নির্বাচন জয়ী হওয়ার জন্য। এটা যুক্তফ্রন্ট। ঠিক আছে। কারা ছিল? যে লিখতে হবে যে 1954 সালে শের বাংলা একে ফজলুল হক, তারপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শের বাংলা এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম তো নাকি? যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, এটা বিস্তারিত লিখতে হবে। ঠিক আছে, কারণ এটা বর্ণনামূলক তো বড় করে লিখতে হবে। পূর্ব পাকিস্তানের জনগণ কিভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা লেখো। ঠিক আছে, এটাও বিস্তারিত প্রশ্ন। আমরা যদি এটার উত্তরগুলো একটু দেখার চেষ্টা করি, দেখো এই যে এটা পেয়ে গেছেন উত্তর। দেখো, 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ ছিল? 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করি। এই আন্দোলনে অনেক ছাত্র ও সাধারণ মানুষ প্রাণ দেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে। তাই ভাষা আন্দোলন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? কারণ ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির মধ্যে একটা সাহস তৈরি হয়ে গেছে যে আমরা আমাদের অধিকারটাকে ছিনে নিতে পারি। আমরা কেন অন্যের দ্বারা নির্যাতিত হব, অন্যের দ্বারা কেন আমরা তোমার কি বলে শোষণের শিকার হবো। ঠিক আছে, আমরা আমাদের অধিকার নিতে চাই, অধিকার ফিরে পাইতে চাই। ঠিক আছে, এটা ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই সাহসটা পাচ্ছি। ঠিক আছে, যার ফলে আমরা স্বাধীনতা অর্জন করছি। আচ্ছা, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন গড়তে শেখ মুজিবের ভূমিকা লেখো। শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন। 1966 সালে তিনি 6 দফা দাবি উত্থাপন করেন। এই দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি জোরালো হয়। তার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয় এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ সুগম করে। ওকে, ফাইন। তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, এছাড়াও তোমাকে যদি ভাষা আন্দোলন সম্পর্কে বলতে বলে তাহলে লিখতে হবে। তোমার ধরো 6 দফা যদি বলে তাহলে 6 দফাটা লিখতে হবে। ঠিক আছে, আর 6 দফার মধ্যে 3টা দফার নাম বলতে বললো বা 4টা দফা বলতে বললো, তুমি যত সংক্ষেপে পারো, ঠিক আছে, বলে দিবা। আমার বিশ্বাস তোমার অধ্যায় কমপ্লিট। ওকে, ধন্যবাদ তোমাকে এই ক্লাসে থাকার জন্য।